হাই, পৃথা বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। বেশ কয়েক বছর আগে হুম, আমার বাবা খুব অসুস্থ থাকতেন। একটা সময় আমার বাবা খুব অসুস্থ থাকতেন। তো আসানসোলে ছোট বড় সমস্ত ডাক্তার দেখানো হয়ে গেছিল। কলকাতাতেও কিছু ডাক্তার, বড় বড় ডাক্তারকে দেখানো হয়েছিল, কিন্তু ধরা পড়তো না প্রবলেমটা কি। সবসময় খুব হাই ফিভার থাকতো, তারপর অত সুন্দর স্বাস্থ্য, একদম শুকিয়ে গেছিলেন, মানে খুবই অসুস্থ থাকতেন। তো মানে কি করে বাবাকে ঠিক করব কিছুতেই বুঝতে পারতাম না। আর এমনি অবস্থায় তখন কিছু মানে কয়েকজন মানুষ সাজেশন দিলেন কি চেন্নাইয়ের অ্যাপোলো বা ভেলোরে যদি নিয়ে গিয়ে মানে ট্রিটমেন্ট করানো হয়, অন্তত ধরা পড়বে যে প্রবলেমটা কোথায়, কেন জ্বর আসছে। তো তখন তাদের সাজেশন শুনে তখন আমরা হঠাৎ করে খুব অল্প দিনের মধ্যে ঠিক করলাম যে বাবাকে নিয়ে আমরা চেন্নাইয়ের অ্যাপোলোতে যাব। এ প্রসঙ্গে বলে রাখি, আমরা দুই বোন, আমি বড় আর আমার বোন মৌ। আমাদের আর কোনো মানে আমাদের কোনো ভাই বা দাদা নেই। তো ভাই বা দাদা নেই বললে ভুল হবে, মানে জন্মসূত্রে আর কি ভাই বা দাদা নেই, নাহলে আমার ভাইও আছে, দাদাও আছে। তো যাই হোক, ভাইটা তখন খুব ছোট। তো সেই অবস্থায় আমি হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো এবং আমরা অ্যাপোলোতে গেলাম, অ্যাপোলোতে যাব ঠিক করলাম। তো আমার ছোটকা আমাদের চাপাতে গেছে ট্রেনে। আমার খুব মনে আছে যে খুব শর্ট নোটিসে রিজার্ভেশনটা হয়েছিল বলে করমণ্ডলে যাওয়ার সময় পাওয়া যায়নি, পাটনা কোচিনে আমরা যাচ্ছিলাম, ফেরার সময়টা আবার করমণ্ডলে হয়েছিল। তো বহু বছর আগের কথা বলছি, বেশ কয়েক বছর। আমি তখন পার্ট 1 দিয়েছি, পার্ট 1 দেওয়ার পরে যে গ্যাপটা থাকে পার্ট 2, ওই সময় গেছিলাম। এবার কত দিনের জন্য যাব তার কোনো ঠিক নেই। হ্যাঁ, তো প্রথমে গিয়ে থাকতে হবে, তারপর মানে কি হয়েছে ধরা পড়বে, মানে একটা আনসার্টেনিটির মধ্যে গেছিলাম। আমি, আমার বোন, আমার মা আর আমার বাবা। আর আমার মা ঘরের কাছে ভীষণ এক্সপার্ট, কিন্তু বাইরের মানে এই ধরনের মানে ব্যাংকের কোনো কাজকর্ম বা ডাক্তারের এইসব ব্যাপার মা কোনোদিনই করতে পারেনি। মানে মা ওই ব্যাপারে, মায়ের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো বলতে পারেন এই বাইরে যে বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো এটার মেন গার্জিয়ান কিন্তু আমিই ছিলাম। তো আমার কাকা জেঠুরা যেতে চায়নি বা মামারা যেতে চায়নি তা কিন্তু নয়। এবার প্রত্যেকেরই নিজস্ব কাজ আছে, তারা যেতে চেয়েছিলো, আমিই বলেছিলাম যে আমি ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু বলেছি, কিন্তু আমি কখনো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাইনি, কারণ আমার বাবাও খুব অসুস্থ থাকতেন তো সেই সময়টা। তো সেই জন্য আমাদের বাইরে করে ঘুরতে যাওয়া হতো না। কিন্তু ওখানে আমরা আসানসোলে খুব আনন্দেই থাকতাম। আসানসোল বা আমার মামার বাড়িতে বা নানা নিয়েতে খুব আনন্দ করে থাকতাম। তো সেই নিয়ে কোনো অনুশোচনা নেই। তো যাই হোক, বাবাকে ঠিক করতে নিয়ে যাচ্ছি, এইভাবে গেলাম। এবার আমার তখন মনে আছে, তখন যখন ট্রেনে চাপলাম আমার ছোটকা পৌঁছে দিতে গেছিলো। তো আমার বাড়ির লোকেদের, আমার জেঠু, কাকা, জেঠিমা, কাকিমা, এদের তো মানে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ওটা, যে আমি একটা পার্ট 1 দিচ্ছি, মানে 20 ইয়ার্সের একটা মেয়ে, মাকে নিয়ে যাচ্ছি, আমার বোনকে নিয়ে যাচ্ছি, বোন আমার থেকে আরও 4 বছরের ছোটো। তো যাই হোক, তারা সবসময় খুব, যতক্ষণে ফিরে এসেছিলাম তারা খুব চিন্তিত ছিলেন। তো এইরকম পরিস্থিতিতে আমরা গেলাম, ট্রেনে চেপেছি। তো তখন মানে চতুর্দিকটা আমার মনে আছে বেশ রাত্রি করে ট্রেনটা ছাড়ছিল, বোধহয় 8টা এরকম নাগাদ, চতুর্দিক অন্ধকার হয়েছিল। তো হঠাৎ দেখলাম এক দল, ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে এক দল আসানসোল থেকে মানে লোক চাপলো। তাদের সঙ্গে এক দুটো মহিলাও ছিল হয়তো। তো সেটা আর সেই মুহূর্তে খেয়াল করিনি। হ্যাঁ, তো চেপেছি, আর বাবার তখন প্রচণ্ড জ্বর, 103-4 জ্বর। এক তো বাবাকে নিয়ে টেনশন, কি রাস্তাতেই না কিছু একটা মানে বাড়াবাড়ি আরও কিছু হয়ে যায়। তারপরে লাগেজ নিয়ে প্রথমবার বাইরে যাচ্ছি। তো রাতে শুয়েছি, কিছুক্ষণের মধ্যে রাতে সবাই শুয়ে পড়েছে, আমরা শুয়েছি। তো গোটা রাত আমি শুতে পারছি না, আমার এত টেনশন হচ্ছে যে যদি কেউ লাগেজ নিয়ে চলে গেল বা কিছু হলো, মানে একটা অজানা একটা ভয় আর কি মনের মধ্যে ছিল। তো যারা চেপেছিল তাদের মধ্যে দেখলাম ওপরে বাঙ্কে কেউ কেউ চেপে রয়েছে এদিকে ওদিকে করে। এবার আমি তো গোটা রাত ঘুমোতে পারছি না। হ্যাঁ, আমি সমানে মাথা তুলে তুলে দেখছি, তখন দেখলাম ওপর থেকে একজন গম্ভীর গলায় বলছে, চুপ করে শুয়ে পড়ো, আমরা আছি, আমরা দেখছি, কেউ লাগেজ পাহারা দিচ্ছি, তুমি শুয়ে পড়ো, কোনো চিন্তা নেই। তো শুধু আওয়াজটুকুই শুনতে পেলাম, তাকে কিন্তু দেখতে পাইনি। তো শুয়ে পড়ে তারপর নিশ্চিন্ত হয়ে শুলাম আর কি, যেভাবেই হোক। তো তারপর দিন সকালবেলায় তাদের সঙ্গে পরিচয় হলো। তারা আসানসোলের মহিশিলা কলোনি থেকে একজন মানে মহিলাকে নিয়েই তারা আর কি, কয়েকজন পুরুষ যাচ্ছে, তো মহিলার ক্যান্সার ছিল। তো তারা ভেলোরে যাচ্ছে আর কি। তো তারা মানে 6 মাস পরে পরে নাকি যায় ওখানে। তো মানে খুব পরিচিত আর কি এই ব্যাপারটার সঙ্গে। তো যাই হোক, তো তারা যখন দেখলো যে আমি আমি মা, বোন,
মানে আমার অসুস্থ বাবাকে নিয়ে যাচ্ছি, তারা যে কী হেল্প করলো মানে আমার মনেই হলো না ওই ভদ্রলোকদের দেখে, যে মানে আমরা নিঃসঙ্গ অবস্থায় যাচ্ছিলাম, মানে কোনো মানে খুব ভয়ের মধ্যে তো যাচ্ছিলাম, তো সেটা আর মানে ফিল করলাম না, এত হেল্প করলেন। যখনই স্টেশনে তারা নিজেদের জন্য কিছু খাবার কিনতে নেমেছেন, সঙ্গে সঙ্গে আমাদের জন্য বাবাকে দেখাশোনা করা, আমাদের দেখাশোনা করা। তো যাই হোক, এইভাবে আমরা চেন্নাই এসে পৌঁছালাম। কিন্তু একটা ইয়ে ছিল যে ওনারা তো ভেলোরে চলে যাচ্ছিলেন, আর আমরা অ্যাপোলোতে নামবো, চেন্নাইয়ে নামবো, আমরা অ্যাপোলোতে দেখাবো। তো সেই সময় ওইখানে আবার একটা ইঞ্জিন চেঞ্জের ব্যাপার থাকে, তো অনেকক্ষণ মানে ট্রেনটা থামে ওখানে। তো তখন ওনারাই আবার আমাদের লাগেজ নিয়ে আমাদেরকে মানে স্টেশনের বাইরে করে অটোতে বসিয়ে দিয়ে, কোনো ল্যাঙ্গুয়েজই তো বুঝতে পারছি না, লোকগুলোকে তো মানে কোনো দিন আমি কখনো সাউথ ইন্ডিয়ান দেখিনি তার আগে। তো তাদের সঙ্গে কথা বলে দিল, মানে কোথায় নিয়ে যেতে হবে বলে দিল, তো আমাদের বসিয়ে দিল। এবং আমরা তাতেও মানে তখন না খুব হেল্পলেস লাগছে যে ওনারা চলে যাচ্ছেন। তো একটা কাগজের মধ্যে ওনাদের ফোন নাম্বারও লিখে দিয়েছিল যে কখনো কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে ফোন করবে, আমরা চলে আসবো। তো এতটা ওনারা হেল্প করলেন এবং বলে দিলেন অ্যাপোলো রোডের ওই পারে আমরা যেন এই মানে রোডের এই সাইডে মানে ইয়ে খুঁজি, মানে থাকার জায়গা খুঁজি। তো এইসব বলে ওরা অটোওয়ালাকেও বুঝিয়ে দিল, নিয়ে ওনারা চলে গেলেন। তো এখানেই তাদের সঙ্গে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গেল, আর তাদের সেইভাবে প্রয়োজন পড়েনি, কিন্তু ভীষণভাবে উপকৃত হলাম তাদের দ্বারা, ওই কাকুগুলো বা দাদা হোয়াট এভার। হ্যাঁ, তো তারপরে আমি আমি মা বাবা আর বোনকে, কারণ বাবা তো তখন খুব জ্বর, বোনকে ওখানে রেখে আমি ঘর খুঁজতে বেরিয়েছি আশেপাশেই, অটো থেকে নামিয়ে লাগেজ সমেত ওদের দাঁড় করিয়ে রেখে। তো একটা ঘরও পেলাম, একটা মানে ইয়ে খুঁজে পেলাম, নিয়ে এসে আমার মাদের নিয়ে গিয়ে ওখানে থাকলাম। তো 3 তলায়, মানে ওনারা নতুন এই গেস্ট হাউসটা খুলেছেন, কারণ ওইটা তো এখানে খুব মানে একটা বড় বিজনেস, কি অ্যাপোলোর যাতে যারা ট্রিটমেন্ট করতে আসতো তারা এইদিকে ঘর ভাড়া নিত। পরে ওদের সঙ্গে খুব পরিচয় হয়ে গেছিলো, কিন্তু সেই মোমেন্টে হয়নি। তো তখন থাকলাম, নিয়ে 3 তলায় মানে একটা 1 BHK অ্যাপার্টমেন্টের মতো। তো আমরাই আর কি ফার্স্ট, আর কি ওরাও নতুন ইয়েটা বানিয়েছিল। তো আমরা তো ভীষণ ভয়ে ছিলাম, একে তো লোকগুলোকে দেখে কীরকম অচেনা মনে হচ্ছে, কখনো সামনে থেকে তামিল মানুষজনদের দেখিনি। হ্যাঁ, তারপরে ওরা আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, আমরা ওদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না। আর বেশ কিছু বছর আগের কথা বলছি আপনাদের, তো তখন তো এত মানে ইয়েও ছিল না আমাদের কাছে, মানে সাউথে যাচ্ছি মানে হচ্ছে বিদেশেই চলে গেলাম। তো যাই হোক, তো সেই অবস্থায় আমরা সন্ধেবেলায় ওখানে মানে ব্যালকনিটাতে বসে আছি, নিচের রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে। তো আমরা এত মানে সবাই কেউ কিছু বলছি না, আমি বোন, বাবা তো শুয়ে রয়েছে, মা, কিন্তু সবাই ভীষণ ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। তারপরে হঠাৎ দেখলাম নিচে কতগুলো বাঙালি কথা বলতে বলতে যাচ্ছে, মানে তখন অন্ধকার হয়ে গেছে, তো আরও ভয় পাচ্ছিলাম, হ্যাঁ, যে কোথায় রয়েছি, এই জায়গাটা কতটা সেফ। নিয়ে আমি মা আর বোনকে কিছু বলতে না দিয়ে চটিটা পায়ে জাস্ট গলিয়ে আমি পেছন দৌড়াচ্ছি, 3 তলা থেকে নিচে নেমেছি। ততক্ষণে ওনারা একটু এগিয়ে গেছেন, বাঙালি ভদ্রলোক যারা একটা গ্রুপ যাচ্ছিলেন, আমি কাকু করে তাদের পেছন দৌড়াচ্ছি। তো যখন তারা আমার আওয়াজটা শুনতে পেয়েছেন, তখন ঘুরে দাঁড়িয়ে বলছে কী হয়েছে জিজ্ঞেস করলো। তখন আমি মানে তাদের মধ্যে যে সিনিয়র মোস্ট, বললাম কাকু আমরা এরকম, আমি সব বললাম, আমরা আসানসোল থেকে এসেছি, বাবা ভীষণ অসুস্থ, কিন্তু যে জায়গাটা উঠেছি বুঝতে পারছি না কতটা সেফ। হ্যাঁ, তো উনি সঙ্গে বাকি সবাই তো চলে গেল, মানে ওদেরকে পাঠিয়ে উনি এলেন আমাদের নিয়ে, ভালো করে গেস্ট হাউসটা, এমনকি উনি বললেনও প্রয়োজন মনে হলে আমি আমাদের ওখানে তোমাদের নিয়ে যাব। কিন্তু উনি এসে বললেন পজিশনটা এত ভালো, আর এত ভালো জায়গাটা পেয়েছো, আমাদের জায়গাটাও এত ভালো নয়, সব কমন টয়লেট এসব রয়েছে, কিন্তু তোমাদের খুব মানে ভালো একটা জায়গা পেয়েছো। তো এই কাকু ছিলেন দুর্গাপুরের ওখানে মালিয়ারা বলে একটা জায়গা, বাঁকুড়ার ওই সাইডে, সেখানকার বাসিন্দা। তো কাকুরও জীবনে এক ট্র্যাজেডি আছে, তার মানে একটা মেয়ে একমাত্র সন্তান মারা গেছিলো। তো কাকু তখন তারপর থেকে না মানে এই সমাজসেবার টাইপের কাজ, মানে অসুস্থ মানুষদের এই সব দিকে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো, তাদের দলের সঙ্গে আসিয়ে নিয়ে করেন, খুব ভালো মানুষ। আসানসোলে আমাদের বাড়িতে বেশ কয়েকবার এসছেন। তো সেই কাকুর সঙ্গে পরিচয় হওয়ার পরে আমরা মানে আমি আর মানে অভিভাবকহীন আমার নিজেকে মনে হলো না, মানে অসুস্থ বাবাকে নিয়ে এসে যেরকম একটা হেল্পলেস লাগছিল, সেই জিনিসটা আমার চলে গেল। কাকু প্রতিদিন নিজেদের যা কাজকর্ম, ওনার যে শিডিউল, যে কাজকর্ম, সেটা করে প্রতিদিন সন্ধ্যাবেলা আসতেন, আমাদের খোঁজখবর নিতেন, মায়ের হাতে 1 কাপ চা খেতেন, তারপর উনি ফিরে যেতেন। তো ওনার সঙ্গে উনি আমাদের তিরুপতি দেখাতে নিয়ে গেছিলেন, দর্শনে নিয়ে গেছিলেন, শঙ্কর নেত্রালয়ে যে পেশেন্ট নিয়ে এসছেন সেখানে শঙ্কর নেত্রালয়ে দেখাতে নিয়ে গেলেন, বাবা যেতে পারেনি। তো যাই হোক, এসব হলো। এবার থার্ড হচ্ছে যে যার থেকে সব থেকে বেশি উপকৃত হয়েছি, আর.ডি. লিকুমার। তো আমি সকালবেলায় অ্যাপোলোতে চলে যেতাম। তো ফার্স্ট ডে তো গিয়ে রিসেপশনে সমস্ত ফর্ম ফিল আপ করেছি, এভরিথিং। তারপরে আমি ওখান থেকেই মানে বাবার যে ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে,
মেন টেস্টিংয়ের ব্যাপারটা থাকে, তো ওটা আর একটা অন্য বিল্ডিং ছিল, সেখানে গিয়েছি। তো সেখানকার যে মোটামুটি হেড ছিল সে হচ্ছে আর্ট ডেলি কুমার, একটি মানে একটা ইয়াং ছেলে আর কি। তো সে যখন কথা বলে জানতে পারলো, সে প্রথমে জিজ্ঞেস করছে আমার সাথে কে এসেছে, মানে আমি তো তখন যথেষ্ট ধরুন পার্ট 1 দিয়ে গেছি। তো যখন ও শুনলো যে আমি আমার অসুস্থ বাবাকে নিয়ে এসেছি এবং আমার মা আর বোন এসেছে সঙ্গে, মানে আমি মোটামুটি গার্জেন, তখন যে কী হেল্প করেছে আমি আপনাকে কি বলবো। আমি প্রতিদিন সকাল হলেই মানে বাবাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে রিপোর্টগুলো আগে আগে সমস্ত রিপোর্টেরই আমাকে আর কিছু কালেক্টই করতে হতো না, ওই নিয়ে গিয়ে রিসেপশনে দেওয়া, কীভাবে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা, কীভাবে কী করা যাবে, কতটা আগে করে দিতে পারবে, কারণ আমাদেরও একটা থাকার লিমিট, আমরা যদিও 1.5 মাস ছিলাম ওখানে প্রায়, হ্যাঁ, তো সবটাই ছিল। তো সেই ব্যাপারে মারাত্মক হেল্প করলো, মানে এত হেল্প। আমি প্রতিদিন সকালে গিয়ে বসে থাকতাম, ল্যাবের যত ইয়াং ছেলেমেয়েরা আছে তাদের সঙ্গেই ওদের ল্যাবে বসে কফি খেতাম, বিস্কিট খেতাম, ওদেরই দেওয়া, হ্যাঁ, এবং সারাদিন পরে মানে যা যা করার বাবার এতে সমস্ত করে ফিরতাম। বাড়ির দিকটা মা আর বোন ম্যানেজ করতাম, স্পেশালি মা করতো। তো এইভাবে তারপরে আমরা যখন ফিরেও এলাম, ফিরে আসার পরেও আসানসোলেও বেশ কয়েকবার ডাক্তারের সঙ্গে কথা বলে কুরিয়ারে আমাদের সেই রিপোর্টও পাঠিয়েছে, মানে ডাক্তারের ওপিনিয়ন পাঠিয়েছে, আমরা এখান থেকে টেস্ট করে রিপোর্ট পাঠিয়েছি, এভরিথিং করে দিয়েছিল বেশ কয়েকবার, যতদিন মানে সম্ভব হয়েছে এভাবে কন্টিনিউ করার। তো যাই হোক, তো এতক্ষণ আমি যাদের যাদের আপনাকে কথা, যাদের আমার এক্সপিরিয়েন্সে যাদের কথা বললাম, তারা কিন্তু প্রত্যেকে লক্ষ্য করে দেখবেন কিছু পুরুষ মানুষ, এবং তারা যে কি নিঃস্বার্থভাবে তাদের থেকে আমি সেবা মানে উপকৃত হয়েছি, মানে তাদের সহযোগিতা পেয়েছি, আপনি চিন্তা করতে পারবেন না। উইদাউট এনি এক্সপেকটেশন ওরা আমাকে যে কী হেল্প করলো, হ্যাঁ, সেই জন্য জানেন তো, মানে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল, আমার জীবনে আমি প্রচুর মানুষের সহযোগিতা পেয়েছি। আমি বলেছি না জীবন সম্পর্কে আমি খুব আশাবাদী, এবং প্রচুর মানুষের আমি এইভাবে আমার জীবনে সহযোগিতা পেয়েছি উইদাউট এনি এক্সপেকটেশন, তারা আমাকে অনেক হেল্প করেছে। আমার যেটুকু সম্ভব যদি আমাকে কারোর প্রয়োজন হয়েছে আমি করেছি। তো এই যে এই পুরুষ তার ম্যাক্সিমাম, এবং যত আমি পেয়েছি হেল্প পেয়েছি তার ম্যাক্সিমাম পুরুষ। এবং ওই সময় বিশ্বাস করুন আমি এত মানে আমার ওই ইয়াং এজে, মানে ওই 20-21 বছর বয়সে আমি এতটাও মানে কখনো দেখিনি যে আমার সামনে বসে লোকে বিরক্ত হচ্ছে, কিন্তু মানে বা আমার সঙ্গটা কারো খারাপ লাগছে, কিন্তু তাদের মধ্যে কখনো কোনো খারাপ ইঙ্গিত দেখিনি আমি। সেই জন্য না আমার উল্টো দিকে যে মানুষটি থাকে যখন যে মুহূর্তে থাকে, আমি সে নারী কি পুরুষ এই জিনিসটা আমার মাথাতেই আসে না। আমি সবসময় ভাবি আমি একটা মানুষকে কমিউনিকেট করছি, আমিও ভীষণ কমফোর্টেবল, নারী পুরুষ নির্বিশেষে আমি মানুষের সঙ্গে খুব কমফোর্টেবল। হ্যাঁ, তো আমার মাথাতেই আসে না যে পুরুষ হইতে সাবধান, পুরুষ কেন পুরুষের সঙ্গে এভাবে স্বচ্ছন্দভাবে, আমার মাথায় আসে যে একটা ভালো মানুষের সাথে কথা বলছি কি একটা মন্দ মানুষের সাথে কথা বলছি। তো মন্দ হলে সেখান থেকে সরে আসি, সেরকম এক্সপিরিয়েন্সও আছে, কিন্তু পুরুষ নারীর ভেদাভেদটা আমার মাথায় কখন আসে না, মানে এই জেন্ডার বায়াসনেসটা আমার মধ্যে কিন্তু কোনো দিনও নেই। তো সে যাই হোক, এটা একটা জাস্ট আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে পুরুষ হলেই খারাপ হবে, হ্যাঁ, এই ধারণাটা নিজের মাথার মধ্যে রাখার কোনো কারণ নেই। হ্যাঁ, নারী পুরুষ মিলেই আমাদের সমাজ, হ্যাঁ, একে অপরের পরিপূরক, তো সেইভাবেই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আর তবে আপনারা বলবেন কি পুরুষদের হাতে কি নারীদের শ্লীলতাহানি হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু সেটা পুরুষ নয়, তাদের আমি বিকৃত মানুষ বলে মনে করি এবং ভাবি তাদের ট্রিটমেন্টের দরকার। আমাদের আশেপাশে আমরা কজন দেখি বলুন যে প্রতিনিয়ত যে আমাদের আশেপাশে পুরুষরা নারীদের অসম্মান করছে, সেরকম কোনো এক্সপিরিয়েন্স তো আমাদের হয় না, ম্যাক্সিমামই কিন্তু খুব ভালোই হয়। সেই তাহলে ওই 1-2% দায় গোটা পুরুষ সমাজের উপরে কেন চাপানো হবে, তাই না? সে যাই হোক, আজকে এতটুকুই রাখলাম।